আসসালামু আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছ ভয়েস? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের
বার্ষিকের সিলেবাসে আরেকটা চ্যাপ্টার ইনকমপ্লিট আছে, আলোচনা হয়নি। ওই চ্যাপ্টার আলোচনা শুরু হবে আজকে। ওই চ্যাপ্টার হচ্ছে রেওমিল। খতিয়ানে যে উদ্বৃত্তগুলো বের করো, এই উদ্বৃত্তগুলো ওখানে সাজিয়ে লেখা হবে। সাজিয়ে লেখার সময় ওখানে দুইটা সাইড আছে, ডেবিট এবং ক্রেডিট, দুইটা সাইড। ডেবিটে লিখবা ব্যয় এবং সম্পদগুলো, ডেবিটে লিখবা, আর ক্রেডিটে লিখবা এর অপোজিট দায় এবং আয়। এগুলো লিখে দুই দিক সমান হবে। যদি কখনো দেখো যে ঠিকভাবে লেখার পরও সমান হচ্ছে না, তখন সমান না হলে যেদিকে কম থাকবে সেদিকে গড়মিল হিসাব লিখে বা অনিশ্চিত হিসাব লিখে দুই দিক সমান করে দেখাতে হবে। তাহলে ডেবিটে আসতেছে সম্পদ এবং ব্যয়। সম্পদ কোনগুলো? যেগুলো ব্যবহার দীর্ঘমেয়াদী, যেগুলো দীর্ঘদিন ব্যবহার করবা এবং যেগুলো থেকে ভবিষ্যতে তোমার ক্যাশ আসার সম্ভাবনা আছে। ভূমি, কলকবজা, যন্ত্রপাতি, নগদ তহবিল, এগুলো হচ্ছে সম্পদ। এগুলো ডেবিটে বসে। আমাদের ব্যয়ও ডেবিটে বসে। ব্যয় মানে কোনো সুবিধা নিয়ে যা প্রদান করেছে এবং কখনো কোনোদিন আর ফেরত আসবে না, যেমন ক্রয়, বেতন, ভাড়া, মজুরি, এগুলো হচ্ছে ব্যয়। এগুলো সব ডেবিটে লিখতে হবে। ডেবিটে লিখে তারপর ক্রেডিট দিকে এর অপোজিট ব্যাপারগুলো আসবে। সম্পদ যেহেতু ডেবিটে, দায়গুলো যাবে ক্রেডিটে। দায়ের মধ্যে যেগুলো তোমার শোধ দিতে হবে মানুষকে, মূলধন যেমন দায়। মূলধনকে চিন্তা করা হয় যে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, এজন্য মূলধনও দায়ী। পাওনাদার দায়ী, বকেয়া, যে কোনো ধরনের বকেয়া থাকলে সেগুলোও দায়ী। এগুলো সব ক্রেডিটে বসবে। তারপরে আয়গুলো ক্রেডিটে বসবে। আয়ের মধ্যে প্রধান আয় হচ্ছে বিক্রয়, বিনিয়োগের সুদ, ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এগুলো হচ্ছে আয়। এগুলো সব ক্রেডিটে লিখে রেওমিলের দুই দিক সমান হতে হবে। যদি সমান না হয় তাহলে যেদিকে কম থাকবে সেদিকে অনিশ্চিত হিসাব লিখে, কম টাকা যত থাকবে সেদিকে অনিশ্চিত হিসাব বলে টাকা লিখে দুই দিক সমান করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যেদিকে কম থাকবে স্যার সেদিকে তখন স্যার ভুল ক্লাসে ঢুকে গেছিলাম স্যার। যেদিকে কম টাকা থাকবে সেদিকে অনিশ্চিত হিসাব দিয়ে টাকার পরিমাণ লিখে দুই দিক সমান করে দেখাতে হবে। মনে করো তুমি ঠিকভাবে লিখলা, লেখার পর ডেবিটের যোগফল হলো 80,000, ক্রেডিটের যোগফল হলো 60,000। তার মানে ক্রেডিটে কত টাকা কম হয়েছে? ক্রেডিটে 20,000 টাকা কম হয়েছে। ওই 20,000 টাকাই ক্রেডিটে অনিশ্চিত হিসাব দিয়ে লিখে দুই দিক সমান হবে। যেদিকে কম থাকবে সেদিকে অনিশ্চিত হিসাব ব্যবহার হবে। আবার তুমি লিখলা
সবকিছু লেখার পর রেওয়ামিলে দেখা যাচ্ছে যে ক্রেডিট দিকে তোমার টাকা হয়েছে 1,00,000, ডেবিটে টাকা হয়েছে 80,000। তখন কত কম? ক্রেডিটে হয়েছে 1,00,000, 20,000। 20,000 কম। তখন অনিশ্চিত হিসাব লিখে 20,000, ডেবিটে লিখে দুই দিক সমান করে দেখাতে হবে। তার মানে রেওয়ামিলের দুই দিক অবশ্যই সমান হবে। এখানে নবম অধ্যায়ে দেখতে পাচ্ছ রেওয়ামিল দেখতে পাচ্ছ রাগিব, শাহরিয়ার? জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে রেওয়ামিলে যা বলা হচ্ছে, ব্যবসায়ের লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা নির্ণয়ের পূর্বে লিপিবদ্ধকৃত হিসাবের নির্ভুলতা যাচাই করা একান্ত প্রয়োজন। তুমি টেনে গিয়ে যে আর্থিক বিবরণী পাবে, সেই আর্থিক বিবরণী তৈরির আগেই গাণিতিক শুদ্ধতা যাচাই না করে যদি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, তবে প্রস্তুতকৃত বিবরণী সঠিক তথ্য নাও প্রকাশ করতে পারে। আর্থিক বিবরণীতে যা পাবে টেনে গিয়ে, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি। এতদিন কোনো লাভ ক্ষতি বের করেনি। প্রথমে করলা জাবেদা, জাবেদার পরে খতিয়ান, জাবেদা থেকে জাবেদার ওই চ্যাপ্টারগুলোর ওই বিষয়বস্তু দিয়ে খতিয়ান করলা। খতিয়ান করার পর খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে রেওয়ামিল তৈরি হলো। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার কোয়েশ্চেনটা হচ্ছে স্যার, যদিও জাবেদার চ্যাপ্টারের, স্যার কোয়েশ্চেনটা হচ্ছে আমরা যখন কোনো একটা ডাটা বা এন্ট্রি লিখি, লেখার পর যে বিবরণ থাকে, মনে করেন স্যার নগদান হিসাবের পাশে আমরা হয় ডেবিট না হয় ক্রেডিট হলে আমরা সেই ডেবিট ক্রেডিট কথাটা লিখে তারপরে পরবর্তী ঘরে ডেবিট ক্রেডিটের অংশে আমরা টাকাটা বসাই। তো স্যার এমন কি কোনো রুলস আছে, নতুন রুলস আছে যে স্যার বিবরণের ওই ঘরটাতে ওই ডেবিট আর ক্রেডিট কথাটা লেখা যাবে না, এমন কিছু বা লেখা ভালো, লেখা লাগবে না আমরা? জি স্যার। লেখা ভালো। তোমাদের এই স্টেজে তোমরা ফলো করবা, তোমাদের বোর্ডের বই আছে যেটা, না সেইটা ফলো করবা। তোমাদের এই ওকে স্যার। স্টেজে লিখতে হবে। ওকে স্যার। তারপরে তাহলে আমাদের এই গাণিতিক শুদ্ধতা রেওয়ামিলের সাহায্যে যাচাই হচ্ছে। কোনো ভুল হলে এখানে রেওয়ামিল দুই দিক সমান হবে না। এই জন্য সতর্কতার সাথে বিবেচনা করে খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হবে। খতিয়ানে তাকেন তাকিন। এখন যেটা ব্যাপার, খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত সময়ের যোগফল ক্রেডিট উদ্বৃত্ত সময়ের যোগফলের সমান হলে ধরে নেওয়া যায় হিসাব গাণিতিকভাবে নির্ভুল হয়েছে। তুমি খতিয়ান যখন করবা, খতিয়ানে বিক্রয় হিসাবে ক্রেডিটে বেশি থাকে, এটা রেওয়ামিলে এসে বিক্রয় দিয়ে ক্রেডিটে লিখবা। ক্রয় হিসাবে ডেবিটে বেশি থাকে, তাহলে ক্রয় হিসাব দিয়ে ডেবিটে বেশি লিখবা। ভাড়া ডেবিটে খতিয়ানে দেখা যায়, খতিয়ান করলে ভাড়া ডেবিটে বেশি থাকে, তখন ভাড়া দিয়ে ডেবিটে লিখবা। এভাবে লিখে দুই দিক সমান হবে এবং রেওয়ামিল প্রস্তুতের ফলে সহজেই ভুল উদ্ঘাটিত হয় এবং ভুল সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। যদি খতিয়ানে কোনো উদ্বৃত্ত নির্ণয়ে ভুল থাকে, তাহলে রেওয়ামিল মিলবে না। রেওয়ামিল না মিললেই তখন বুঝতে পারবা যে তোমার ওদিকে কোনো ভুল আসছে। তখনই তুমি আর আর্থিক বিবরণী প্রস্তুতের পথে না গিয়ে আগে খতিয়ানটা কারেক্ট করার চেষ্টা করবা বাস্তব জীবনে। রেওয়ামিলের ধারণা বলতে বোঝাচ্ছে যে কাকে বলে বা কি ঘটনার ভিতরে আসছে। খতিয়ান হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে তুমি যদি সকল উদ্বৃত্তগুলোকে ডেবিট এবং ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই রেওয়ামিল বলে। তাহলে দেখো, রেওয়ামিল একটি বিবরণী। এমসিকিউতে তোমাকে যদি বলা হয় রেওয়ামিল কি, বিবরণী, হিসাব ছক, হিসাব বিবরণী, তখন
বিবরণীতে তোমার ক্লিক করা লাগবে। যে বিবরণী প্রস্তুত করা হয় কথা বলা হচ্ছে খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্তগুলোর সমন্বয়ে এই দুই ভাগে ভাগ করে এই বিবরণী প্রস্তুত করা হচ্ছে। রেওয়ামিলের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের সমান হলে সাধারণত ধরা হয় যে খতিয়ানে কোনো গাণিতিক ভুল নেই। তার মানে খতিয়ান যখন তৈরি করছিল ওটা সঠিক ছিল, এভাবে ধরে নেওয়া যায়। অপরপক্ষে দুই দিকের যোগফল সমান না হলে তখনই বুঝে নিতে হবে যে তোমার গাণিতিক কোনো ভুল আছে। অপরদিকে দুই দিকের যোগফল সমান না হলে বুঝতে হবে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে হিসাব সংরক্ষণে কোনো ভুল ত্রুটি আছে। যদি সমান না হয় তখনই এগুলো বিবেচনা করবা যে কোনো হিসাব সংরক্ষণে কোনো ভুল ত্রুটি আছে। রেওয়ামিলের উদ্দেশ্য দেখো, এখানে 6টি উদ্দেশ্য উল্লেখ আছে। জাবেদ এবং খতিয়ানে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করা রেওয়ামিলের একটি মুখ্য উদ্দেশ্য। মানে জাবেদ এবং খতিয়ান করা ঠিক আছে কিনা এটা রেওয়ামিলে এসে ধরা পড়বে। তুমি জুম ইনস্টল করলা কিন্তু দেখা যাচ্ছে যে তুমি ক্লাসে অংশগ্রহণ করতে পারতেছো না, তখন কি? তার মানে সেখানে নিশ্চয় কোনো ভুল আছে, তোমার পারফেক্টলি ইনস্টল করোনি। আর্থিক বিবরণী তথা বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজ হয়, এগুলো পরবর্তীতে পাবে। টেনে গিয়ে আর্থিক বিবরণী প্রস্তুত সহজ হবে। রেওয়ামিল তৈরি যদি সঠিক হয় তাহলে বিশদ আয় বিবরণী প্রস্তুত সহজ হবে, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজ হবে। জাবেদা ও খতিয়ানে কোনো ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন ও সংশোধন করা। যখনই রেওয়ামিল মিলবে না তখনই বুঝবা যে কোনো ভুল ত্রুটি আছে, তখনই তুমি ইচ্ছা করলে জাবেদা খতিয়ানটা সঠিক করে রেওয়ামিলটা আবার সঠিক করে নিতে পারো। বাস্তব জীবনে সঠিক করে নিলে তোমার কি হবে, পরবর্তী স্টেপগুলো সহজ হবে। স্টেপগুলোতে তোমার সহজে কাজগুলো হবে। দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক জাবেদ এবং খতিয়ান লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য খতিয়ান প্রস্তুত করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতির যে মূল কথা, ডেবিটের সমপরিমাণ ক্রেডিট। তুমি জাবেদায় একদিকে 7,000-এর জায়গায় 700 লিখলা আর একদিকে 7,000 লিখলা, তাহলে জাবেদাও ভুল হবে, খতিয়ানও ভুল হবে, রেওয়ামিলও ভুল হবে। দুতরফা দাখিলা পদ্ধতির মূল বক্তব্য ডেবিট এবং ক্রেডিটের সমান হতে হবে। খতিয়ানের সকল জের একসাথে থাকে বলে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় এবং শ্রমের অপচয় রোধ হয়। সকল জের যেহেতু একসাথে থাকে এই জন্য তুমি সেগুলোর মাধ্যমে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় এবং শ্রমের অপচয় হয়। রেওয়ামিলের সাহায্যে কারোয়ারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তুমি রেওয়ামিলের ভিতরে দেখতেছো তোমার কল কবজা আছে, নগদ তহবিল আছে, ব্যাংক জমা আছে, এগুলো দেখে তোমার আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা ভালো হবে। তারপর দেখতে পাচ্ছি এখন রেওয়ামিলের নমুনা ছক, মানে ঘরগুলো কিভাবে টানা হবে। প্রথমে প্রতিষ্ঠানের নাম দিতে হবে, তারপর রেওয়ামিল দিতে হবে, তারপর কত সালে কবে তৈরি করতেছো সেটা দিতে হবে, ক্রমিক নম্বর, কোড, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। এগুলো যেহেতু রেওয়ামিলের হিসাবের কোনো অংশ নয় সেহেতু রেওয়ামিলের কোনো স্বীকৃত ছক নয়। রেওয়ামিল তৈরি করা হচ্ছে জাস্ট জাবেদা এবং খতিয়ান সঠিকভাবে করা হয়েছে কিনা এটা দেখার জন্য। তাছাড়া আইএএসসি মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি কোনো সুনির্দিষ্ট ছক প্রদান করেনি। উল্লেখিত ছকটিকেই বহুলভাবে ব্যবহার করা হয়। মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি একটা আছে, তারা কোনটা ছক কিভাবে হবে এটা প্রকাশ করে, কিন্তু তারা রেওয়ামিলের এই ধরনের কোনো, যেহেতু রেওয়ামিল হিসাবের কোনো অংশ না, জাস্ট রেওয়ামিল করা হচ্ছে জাবেদ এবং খতিয়ান সঠিক হয়েছে কিনা এটা জানার জন্য। এখানে
এইভাবে তুমি বহুল প্রচলিত এই ছকটি ব্যবহার করবা। প্রথমে মূলধন পাওয়া গেল, তখন ক্রমিক নম্বর 1 মূলধনে লিখবা, হিসাবের শিরোনামের ঘরে মূলধন লিখবা। মূলধন সাধারণত ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, এই জন্য ক্রেডিটে লিখবা। তারপরে বেতন পাওয়া গেল, মনে করো বেতন ক্রমিক নম্বর 2 দিবা, ডেবিটে টাকা লিখবা। এইভাবে চলতে থাকবে। কলকবজা পাওয়া গেল, মনে করো কলকবজা যেহেতু সম্পদ, সম্পদ ডেবিটে আসে। 3 নম্বর কলকবজা লিখে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হিসাবের শিরোনামের ঘরে কলকবজা লিখবা, টাকার পরিমাণ ডেবিটে লিখবা। এভাবে লিখতে লিখতে এক পর্যায়ে যদি জাবেদা এবং খতিয়ান পূর্বে সঠিক করা থাকে, তখন রেয়ামিলের 2 দিক, ডেবিটের টাকা আর ক্রেডিটের টাকা সমান হবে। তারপর প্রস্তুত প্রণালীতে যা বলা হচ্ছে, লেনদেন চিহ্নিত করার পর প্রাথমিকভাবে সেগুলোকে জাবেদায় তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ হয়। পরবর্তীতে প্রত্যেকটি হিসাবের আলাদা আলাদা শিরোনামের মাধ্যমে পাকাপাকিভাবে খতিয়ানে স্থানান্তর করে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। মানে এগুলো আগে পেয়েছো, এগুলো কি পেয়েছো? আগে জাবেদা পেয়েছো, জাবেদা থেকে খতিয়ান করেছো। খতিয়ান হিসাবের একটা উত্তর হয়। নগদান ডেবিটে ছিল 10,000, ক্রেডিটে 2,000, তাহলে উদ্বৃত্ত হবে 8,000। এই 8,000 টাকায় এখন খতিয়ানে ডেবিটে লেখা হবে, কেননা নগদান হিসাবে ডেবিটে বেশি ছিল। জাবেদা না করেও সরাসরি হিসাবগুলোকে খতিয়ানে স্থানান্তরের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা যায়, জাবেদা না করেও করা যায়। কারণ তুমি একটা জাবেদা তুমি দেখতেছো বেতন আছে একটা লেনদেনেই 10,000, অন্য কোনো লেনদেন নাই, তখন তুমি বেতন রেয়ামিলের ডেবিটে লিখতে পারবা বা খতিয়ানের ডেবিটে লিখতে পারবা 10,000, ওটাই আবার রেয়ামিলের ডেবিটে চলে আসবে 10,000। খতিয়ানে সেগুলো ক্রেডিট দিকে লিখে রেয়ামিল প্রস্তুত করবা। তারপরে প্রস্তুতকরণের সময় যেগুলো খেয়াল রাখবা, মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। সে লক্ষ্যেই প্রতিটি উদ্বৃত্ত যাতে করে সঠিকভাবে রেয়ামিল অন্তর্ভুক্ত হয়, তার জন্য রেয়ামিল প্রস্তুতের পূর্বে বিশেষ সতর্কতা এবং কিছু বিষয় বিবেচনা করে রেয়ামিল প্রস্তুত করা হয়। তুমি যে কোনো একটা ডাটা রেয়ামিলে লিখলা না, তোমার কলকবজা আছে 1,00,000 টাকা, তুমি লিখনি, তখনই রেয়ামিল মিলবে না। ব্যবসায়ের স্বার্থে রেয়ামিল প্রস্তুত করার পূর্বে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হবে। কিছু কিছু বিষয় বিবেচনা করতে হবে, কারণ একটা জিনিস 2 বার লেখা যাবে না। তুমি টোটাল মার্কস লিখেছো একবার, তারপরে আবার নতুন করে আরেকটা বিষয়ের মার্কস যদি লিখো, তাহলে কি সেটা লেখা সঠিক হবে? সব বিষয়ের টোটাল মার্কস তুমি একবার লিখেছো, লেখার পর তুমি মনে করো আবার কোনো একটা বিষয়ের মার্কস আলাদা লিখলা, এটা লেখা কি ঠিক হবে? আর ঠিক হবে না, কারণ টোটাল না মার্কসটাই তুমি লিখেছো একবার। যেমন মজুদ পণ্য লিপিবদ্ধকরণে খুব সতর্কতা অবলম্বন করতে হয়। প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্যকে রেয়ামিল প্রস্তুতের তারিখে ব্যয় বা খরচস্বরূপ গণ্য করে রেয়ামিলের ডেবিট কলামে দেখাতে হবে, কারণ রেয়ামিলের ডেবিট দিকে ব্যয়গুলো আসে। কিন্তু সমাপনী মজুদ পণ্যের মূল্যকে রেয়ামিল অন্তর্ভুক্ত করা যাবে না, এটা খেয়াল রাখো। কারণ সমাপনী মজুদ পণ্য ক্রয়েরই একটা অংশ, যে কারণে আমি একটু আগে ওই উদাহরণটা দিলাম যে তুমি টোটালটা লিখে ফেলেছো, টোটাল মার্কস, আবার একটা বিষয়ের মার্কস আলাদাভাবে লিখতেছো, তখন নতুনভাবে সমাপনী মজুদ পণ্য লেখা যাবে না। সমন্বিত ক্রয় বলে লিখলা, তার মানে এর ভিতরে প্রারম্ভিক মজুদ পণ্য চলে যাচ্ছে, ক্রয়ও চলে যাচ্ছে, এই জন্য প্রারম্ভিক মজুদ পণ্যকে পুনরায় লেখা যাবে না। অন্যদিকে ওখানে সমন্বিত ক্রয়ে সমাপনী মজুদ পণ্য মাইনাস করা হচ্ছে, যেহেতু মাইনাস হবে না, এই জন্যই আবার সমাপনী মজুদ পণ্য ডেবিটে লিখতে হবে। কখন? যদি সমন্বিত ক্রয় উল্লেখ থাকে তখন।
মনিহারি মওজুদের ক্ষেত্রেও একই ব্যাপার। মনিহারি মওজুদের ক্ষেত্রেও একই ব্যাপার যে মনিহারি মওজুদের ক্ষেত্রে প্রারম্ভিক মনিহারি মওজুদকে ব্যয় হিসাবে রেওয়ামিলের ডেবিটে দেখাতে হবে, কিন্তু সমাপনী মনিহারি অন্তর্ভুক্ত হবে না। মনিহারি মওজুদের ক্ষেত্রে প্রারম্ভিক মনিহারি রেওয়ামিলের ব্যয় হিসাবে রেওয়ামিলের ডেবিটে দেখাতে হবে, কিন্তু সমাপনী মনিহারি অন্তর্ভুক্ত হবে না। এটা ওই একই কারণ, ক্রয়ের মতোই। তুমি টোটাল মনিহারি যত টাকার কিনছো এটা লিখলা ডেবিটে। তুমি 200 টাকার কিনেছো, 200 টাকা লিখলা ডেবিটে। এখন তুমি আবার যদি দেখা যায় যে ব্যবহার করনি 50 টাকার, এটা কি আবার ডেবিটে লেখা যাবে? টোটাল 200 টাকারই ডেবিটে লিখেছো, এখন ব্যবহার করনি 20 টাকার ব্যবহার করো, এটা কি আবার ডেবিটে লেখা যাবে? ডেবিটে লেখা যাবে না। এখন তোমাদের কোশ্চেন বলা শুরু করো, কার কোথায় কি প্রশ্ন আসছে এটা বলা শুরু করো। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার রেওয়ামিল কবে প্রস্তুত করা হয় স্যার? বছর শেষে নাকি স্যার মাস শেষে নাকি স্যার? রেওয়ামিল যে কোনো সময় প্রস্তুত করা হয়, তবে সাধারণত খতিয়ান প্রস্তুত করা কমপ্লিট হয়ে গেলে তারপরেই প্রস্তুত করা হয়। থ্যাংক ইউ স্যার। ওই তারিখে তুমি দেখবা যে খতিয়ানে কি কি উদ্বৃত্ত আছে, দেখে তুমি প্রস্তুত করতে পারবা। এখন কার কি কোশ্চেন আছে বলা শুরু করো। স্যার আমাকে কি পার্টিসিপেন্টস এ শো করতেছে স্যার? আমাকে বারবার বের করে দিচ্ছে, আবার ঢুকাচ্ছে স্যার। কোথায় ওয়াইফাই প্রবলেম তো। পার্টিসিপেন্ট? পার্টিসিপেন্ট কি না, এটা তোমার তোমার নেটের প্রবলেম হতে পারে, অন্য কারো তো এই প্রবলেম হচ্ছে না। তোমার হয়তো ডাটা নাই এমন হতে পারে। তার নেটে প্রবলেম হলে স্যার এরকম করে। জি তোমার স্যার। মনে করো ডাটা নাই এমন হতে পারে, বা তোমার নেটের প্রবলেম হতে পারে, তাই না? জি স্যার। তো এখন বলো আর কার কি কোশ্চেন আছে। রামিল যেহেতু আরম্ভ হলো, প্রথম দিন তো অনেক প্রশ্ন থাকার কথা। কার কি কোশ্চেন আছে বলো। স্যার রেওয়ামিলের সাথে কি স্যার জাবেদার সম্পর্ক আছে? হ্যাঁ অবশ্যই, তোমার জাবেদা সঠিক না হলে খতিয়ানও সঠিক হবে না, আর খতিয়ান সঠিক না হলে রেওয়ামিলও সঠিক হবে না। বুঝতে পেরেছো? তুমি ইয়েস স্যার। এটা সহজভাবে বলা যায় যে তুমি বীজগণিতের অঙ্কে মান বসাচ্ছ। এখন মান বসানো যদি তোমার ভুল হয়, তোমার লাস্ট উত্তর কি সঠিক হবে? নো স্যার, হবে না। এই ঠিক একই ব্যাপার এখানেও। তুমি জাবেদা করলা, জাবেদা করতে গিয়ে তোমার দেখা গেল যে জাবেদা ঠিক নাই, তার মানে জাবেদা ঠিক না থাকলে খতিয়ানও ঠিক হবে না, খতিয়ান ঠিক না হলে রেওয়ামিলও ঠিক হবে না। এরপর কি প্রশ্ন বলো। স্যার যদি দুই পাশ সমান না হয় তাহলে কি স্যার সেটা ভুল যাবে? যদি সমান না হয় তাহলে অনিশ্চিত হিসাব লিখে দুই পাশ সমান করে দেখাতে হবে। জি স্যার। তুমি সঠিকভাবে লিখলা, সঠিকভাবে লিখে দেখা যাচ্ছে তোমার ডেবিটে আসলো 1,20,000, ক্রেডিটে আসলো 1 লাখ, তখন ক্রেডিটে কম না? জি স্যার। ক্রেডিটে কত কম? স্যার ক্রেডিটে স্যার স্যার একটু প্রশ্নটা আরেকবার বললে ভালো হতো স্যার। ডেবিটে যা লিখেছো তার যোগফল জি স্যার। 1,20,000, আর জি ক্রেডিটে স্যার। যা লিখেছো তার যোগফল 1 লাখ। জি তাহলে স্যার। স্যার 20,000 এর ডিফারেন্স। 20,000 ডিফারেন্স, তখন 20,000 কোন দিকে কম? 20,000 কম হচ্ছে স্যার ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। তখন তুমি ক্রেডিট দিকে 20,000 লিখে দুই দিক সমান করে দেখাবে। জি স্যার। 20,000 ক্রেডিটে লিখলেই তোমার যোগফল হয়ে যাবে দুই দিকে 1,20,000, 1,20,000। দিয়ে দুই দিক সমান হয়ে যাবে। এরপরে বলো আর কার কি প্রশ্ন আছে বলো এরপর।
এখানে আমরা যা দেখতেছি এই ছকে গিয়ে দেখতে পারো যে ছকটা কিরকম, এবং ছকে গিয়ে নমুনা ছক দেখতে পাচ্ছ তো এখন। এই জি নমুনা স্যার। ছকে প্রতিষ্ঠানের নাম প্রথমে লিখতে হচ্ছে, রেওমিল লিখতে হবে, কত তারিখে তৈরি করতেছো, ক্রমিক নম্বর। তোমার যদি 11টা ডাটা দেয়া থাকে ক্রমিক নম্বর, তাহলে সিরিয়ালি 1 2 3 4 5 6 এভাবে 11 পর্যন্ত আসবে। ডেবিটে লিখবা সম্পদ এবং ব্যয়গুলো। সম্পদ মানে কোনগুলো? যেগুলো ব্যবহার দীর্ঘমেয়াদী এবং যেগুলো তুমি দীর্ঘদিন ব্যবহার করবা, এবং যেগুলো বিক্রি করে ভবিষ্যতে তোমার ক্যাশ আসার সম্ভাবনা আছে, সেগুলো হচ্ছে সম্পদ। তাহলে কলকবজা, যন্ত্রপাতি, ভূমি, বিনিয়োগ। নেট ডিস্টার্ব আসতেছি। কিছু বললা? কলকবজা, যন্ত্রপাতি, ভূমি, বিনিয়োগ, নগদ তহবিল, ব্যাংক জমা, এগুলো সব সম্পদ, এগুলো সব ডেবিটে আসবে। আবার ব্যয়গুলো ডেবিটে আসবে। ক্রয়, মজুরি, ভাড়া, বীমা সালামি ইত্যাদি ধরনের যত খরচ আছে সব ডেবিটে লিখবা। এখন আমরা জানি ক্রেডিট সাইড মানে এর অপোজিট। সম্পদ যদি ডেবিটে আসে তাহলে দায় কোথায় যাবে? দায় যাবে ক্রেডিট স্যার। ক্রেডিট দিকে যাবে। দায়, তাই না? দায় ক্রেডিটে যাবে। দায় ক্রেডিটে গিয়ে তুমি ক্রেডিটে দায়গুলো লিখবা। দায় কোনগুলো? মূলধন, মূলধনের টাকা যদিও তোমার নিজের, কিন্তু চিন্তা করা হয় মূলধনের ব্যবসার সাথে মালিকের পৃথক সত্তা বিদ্যমান। সত্তা বিদ্যমানের কারণে মালিক, একজন ব্যবসায়ী বাসায় ঘুমিয়ে থাকে, ব্যবসাতে গিয়ে কি ঘুমিয়ে থাকে? সেখানে আলাদা সত্তা আছে, সেখানে সে ফর্মাল ড্রেসে উপস্থিত থাকে, সেখানে সে চিন্তা করে যে টাকা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, এই টাকা আবার বাসায় ফেরত দিতে হবে, এই জন্য মূলধন দায়ী। পাওনাদার মানে যারা টাকা পাবে, যারা টাকা পাবে এটাও দায়ী। ঠিক আছে? এই জি দায়গুলো স্যার। ক্রেডিটে লিখবা। তারপর আয়গুলো ক্রেডিটে লিখবা। আয় মানে বিক্রয় প্রধান আয়, একটা প্রতিষ্ঠানের ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি একটা আয়, এগুলো সব ক্রেডিটে লিখে। নর্মালি হিসাবের দুই দিক, র্যামিলের ডেবিট এবং ক্রেডিট দুই দিক সমান হওয়ার কথা। যদি সমান না হয় তখন কি করবা? সমান না হলে তখন অনিশ্চিত হিসাব নিয়ে আসতে হবে। অনিশ্চিত হিসাব নিয়ে এসে দুই দিক সমান করতে হবে। সব ডাটাগুলো লিখলা, দিয়ে দেখা গেল র্যামিলের ডেবিটে হয়েছে 5 লাখ, ক্রেডিটে হয়েছে তোমার 4 লাখ। তখন ডেবিটে কত কম? ওয়াইজ 1 লাখ। মানে দুই দিক সমান করা একেবারেই কম্পালসারি। আর এরপরে বলো আর কার কি প্রশ্ন আছে? মুশফিক আলম, মুশফিকুল আলম, শুনতে পাচ্ছ? মুশফিকুল আলম, জি স্যার। তাহলে রেওয়ামিল সম্পর্কে তোমার কি ধারণা হলো বলো একটু শুনি। রেওয়ামিল সম্পর্কে তোমার কি ধারণা হলো বলো। হ্যালো, বলো। হ্যালো স্যার। হুম, রেওয়ামিল সম্পর্কে তোমার কি ধারণা হয়েছে বলো। পারবা বলতে কিছু? না স্যার। নাজিম বলো দেখি, রেওয়ামিল সম্পর্কে তোমার কি ধারণা হলো? নাজিম, 12,190 কলেজ নাম্বার। নাজিম শুনতে পাচ্ছ?
হ্যালো। জি স্যার। বলো রেওয়ামিল সম্পর্কে, আজকে তো ফার্স্ট ক্লাস, তোমার কি ধারণা হলো বলো একটু শুনি। স্যার রেওয়ামিল হলো হিসাবগুলো মানে নির্ভুলতা হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য মানে একটা পৃথক খাতায় লিপিবদ্ধ করে হিসাবগুলোকে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়। তারপর স্যার রেওয়ামিলের ডেবিট সাইড যোগফল ক্রেডিট দিকে যোগফল সমান হলে সাধারণত ধরে নেওয়া হয় যে এটার কোনো গাণিতিক ভুল নেই। হ্যাঁ, আর কিছু? স্যার আর কিছু তো স্যার বলতে পারবো না স্যার। ডেবিটে কি কি আসে? রেওয়ামিলের ডেবিটে কি কি আসে? ডেবিটে স্যার হুম, স্যার সেটা বলতে পারবো না স্যার। ডেবিটে আসে সম্পদ এবং ব্যয়গুলো। সম্পূর্ণ ব্যয় ডেবিটে আসে, আর ক্রেডিটে আসে স্যার এর মালিকানা সত্ত্ব স্যার পাওনাদার আয় ক্রেডিটে স্যার। আসে ক্রেডিটে আসে এর অপোজিট গুলো। এর অপোজিট যা আছে সেগুলো আসে ক্রেডিটে। ওকে স্যার। অপোজিট মানে দায় এবং আয়। দায় এবং আয়গুলো ক্রেডিটে আসে। আসার পর ওকে তোমার দুই দিক সাধারণত সমান হয়। যদি সমান না হয় তাহলে যেদিকে যত কম হবে সেদিকে তত লিখে রেওয়ামিলের দুই দিক সমান করে দেখাতে হবে। জি স্যার। তো তোমাদের এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার। এটা সহ সিলেবাস বই ফলো করবা, সেখানেই লেখা আছে দেখবা যে শুরু থেকে রেওয়ামিল পর্যন্ত তোমার বার্ষিকের সিলেবাস। যদি এমসিকিউ হয় বা যাই হোক, সিলেবাস ফলো করবা। এমসিকিউ হলেও সেখানে তো পড়াশোনা করেই লিখতে হবে, উত্তর করতে হবে, তাই না? আবার ম্যাথ যেহেতু, এই জন্য তুমি বুঝে উত্তর করতে হবে। কিছু কিছু ম্যাথ যেহেতু থাকবে, ম্যাথ তো ডাইরেক্ট বইতে পাবা না, এই জন্য ওই ম্যাথগুলো বুঝে নিয়ে তোমাকে উত্তর করতে হবে।